এখানে আপনাকে জিজ্ঞেস করার কি আছে? প্রজেক্টের কাজ এখনো বাকি আছে। তোমার ধারণা আছে প্রজেক্টের পুরো প্ল্যানিং কালকের মধ্যে জমা না দিতে পারলে কোম্পানি কত কোটি টাকা লস হতে পারে? জানি আমি। এটার দায়িত্ব যেহেতু আমার, আমি জানবো না? এখন অল্প কিছু কাজ বাকি আছে যেটা আমি শেষ করে ফেলতে পারবো। অমিত কিছু বলতে গিয়ে বলতে পারে না। আজরিন আরো বলে, ভাইয়া আসুক না আগে। আপনি এত উত্তেজিত না হয়ে চুপচাপ বসে থাকুন। উনি আস্তে আস্তে কাজটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আর আপনি সবটা চেক করে নিশ্চিন্তে বাসায় যেতে পারবেন, কথা দিচ্ছি। বলে সে নিজের ডেস্কে ফিরে বসে। অমিত ধীরে ধীরে মাথা নিচু করে, গনগনাতে থাকা কণ্ঠে ফিসফিস করে বলে, নিশ্চিন্তে? আমার আবার নিশ্চিন্ত? ভাবছিলাম রাতটা তো গভীর হয়েছে, কাজ শেষে তোমায় বুঝিয়ে শুনিয়ে আমার গাড়িতে তুলে নিয়ে হোটেলে একসাথে যাব। লং ড্রাইভ না হতো, ছোটোখাটো রাতের একটা ড্রাইভ তো হতো। ভাবনাটা স্বপ্নই রয়ে গেল। কুত্তা ভাগ্য আমার। তার কথাগুলো শুধু তারই কান পর্যন্ত শোনা যায়। বইয়ে চলে সময় বই চলতে চলতে রনিও এসে দাঁড়ায়। কাছের দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, চলো কিউটি। না ভাই, কেমন আছো? অমিত ব্যথা সহ্য করে সোজা হয়ে বসার চেষ্টা করে আর বলে, ভালো কোথায়, কোমরটাই গেছে। রনি হাসি চেপে আজরিনকে উদ্দেশ্য করে বলে। আজরিন, তুমি থাকতে ভাইয়ের এই অবস্থা হলো কি করে? আজরিন ভদ্রভাবে মাথা বাঁকিয়ে একবার রনি পানে তাকায়, তারপর আবার কম্পিউটার স্ক্রিনে পানে দৃষ্টি সরিয়ে নেয়। ফাইনালি সবটা শেষ হলো। আজরিনের কণ্ঠ থেকে বের হয়, তারপর অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনাকেই ইমেইল করে দিয়েছি, সবটা একবার চেক করে নিন। অমিত ধীরে ধীরে ঘুরে কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখে, মনোযোগ দিয়ে সবটা দেখে, তারপর বলে। পারফেক্ট, কোনো ভুল নেই। রনি এখন ব্যস্ত কণ্ঠে বলে, চলো এবার বের হই তাহলে। আজরিন, তুই তো আমাদের সঙ্গে যাচ্ছিস তাই না? না ভাই, আমি একাই চলে যেতে পারবো। অমিত একটু অপ্রস্তুত জবাবের মতো আজরিনের পানে তাকায়, কিন্তু কিছু বলে না। এই রাতে তুই একা যাবি মানে? নাটক না করে আমাদের সঙ্গে চল। আমার সঙ্গে যাবি, আমার গাড়ি নিয়ে আসছি, সেটা করে যাবে। ভুলে যাস না হোটেল ওরেনের কথা। এভাবে কিছু কথা হয়। এরপর এত ব্যাখ্যা দিতে হবে না। অমিতের পানে তাকিয়ে আরো বলে, গাড়ি যেহেতু তোমার, তাহলে আমি তোমার সঙ্গেই যাচ্ছি। রনির মুখে প্রশস্ত হাসি, বলে। এই তো গুলো গাল, এখন চল তাহলে। এরপর রনি সাবধানে অমিতের হাত ধরে ধীরে ধীরে তাকে নিয়ে চলে। অমিত ব্যথা চাপা দিয়ে হাঁটে, মাঝে মাঝে আজরিনের পানে লুকিয়ে তাকায়, আর আজরিন কোনো পানে তাকায় না, শুধু মুখ শক্ত করে হাঁটে। গাড়ি কাছে এসে রনি গাড়ি দরজা খুলে ধরে, আর অমিত ধীরে ধীরে উঠে বসে। হালকা ব্যথায় মুখ বিকৃত হয়, কিন্তু মুখে একরকম শান্তি। আজরিন কাছে আছে, সেটাই যেন তার ওষুধ। আজরিন পিছনের সিটে চুপচাপ বসে, রনি গিয়ে ড্রাইভিং সিটে বসে। সব ঠিক? রনি পেছনে তাকায়, আজরিন মাথা নাড়ে। গাড়ি স্টার্ট নেওয়ার সঙ্গে সঙ্গে হেডলাইটের আলো জ্বলে ওঠে, গাড়ি চলতে শুরু করে। পরের দিন সকাল, পুরো প্রোগ্রামিং ডিপার্টমেন্ট যেন উৎসব। গত রাতের জমা দেওয়া প্রজেক্টটা ক্লায়েন্ট দারুণভাবে পছন্দ করেছে। কর্মীদের এই আনন্দই যেন সকালটা আলোয় আরও ঝলমল করছে। অমিত নিজের কেবিন থেকে বের হতে কয়েকজন কর্মী তাকে ঘিরে ধরে। একজন বলে, স্যার, একটা কথা ছিল। আজ কিন্তু অর্জুন ম্যামের জন্য স্পেশাল কিছু করা উচিত। প্রজেক্টে ওনার পরিশ্রমটাই সবচেয়ে বেশি ছিল। উনি যে কষ্টটা করেছে এটা কিন্তু আলাদা করে বলার মতো। কেবিন ছাড়াও বাহিরে কলিগদের সঙ্গে আজিনের যেন ডেস্ক, সেখানে বসে কাজ করছে আজিন। কথাটা কান পর্যন্ত আসতে সে বিস্ময়ের দৃষ্টিতে চোখ তুলে তাকায় সবার পানে, দেখে সবাই হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে তার পানে। অমিত আর চোখে তাকে একবার দেখে নেয়। একটু সময় পর পর অমিত ভিড় ঠেলে মৃদু পায়ে হেঁটে আজিনের পানে এগোয়, আর তার মুখে। ঠিক আছে, যদি তোমরা মনে করে তোমাদের আর্য ম্যাম স্পেশাল ট্রিট ডিজার্ভ করে, তাহলে আমি ওনাকে ট্রিটটা দিব। তবে উনি কি ট্রিট নিতে চান সেটা উনিই ঠিক করবেন। বলতে বলতে অমিত আজরিনের সামনে এসে পড়ে। আজরিন তখন বসা থেকে উঠে দাঁড়ায় অমিতের কণ্ঠে। তো মিসেস আজরিন, আপনি আজ কোম্পানির কাছে যা চাইবেন আমি সামর্থ্যের মধ্যে সেটা পূরণ করব। বলুন কি চান আপনি।
আজিনের এমন প্রশ্নে পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ে। অপ্রস্তুত ভঙ্গিতেই বলে, আমি আবার কি চাইবো স্যার? অমিত একটু নড়ে ফিসফিস স্বরে তাকে বলে, এই সুযোগে তুমি আমায় চেয়ে নিতে পারো বউ। একবার শুধু বলো আমায়, আমার পুরো জীবনটা এক নিমিষে তোমার নামে লিখে দিব। কথাটা শুধু আজিনের কান পর্যন্তই পৌঁছায় আর আজিন এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে তার সামনে থাকা সবার পানে তাকায়। তারপর গলার স্বর উঁচু করে আজিন ডেস্কের সামনে থেকে কয়েক পা পিছিয়ে বলে, চাইতে হবে, কিছু একটা তো চাইতেই হবে আপনাকে। আপনার স্যালারি বাড়াবো নাকি অন্য কিছু, বলুন, এনিথিং। আজিন কয়েক মুহূর্তের জন্য চুপ করে থাকে। এদিকে অন্যদের একে অপরের সাথে মন্তব্য শোনা যায়। অর্জুন ম্যাম কিছু চাচ্ছেন না, কি চাইবে তাও ভেবে পাচ্ছেন না। আমি হলে তো সবার আগে স্যালারিটা বাড়িয়ে নিতাম, এটা সেটা আরও কত কি, এভাবে অনেকের অনেক মন্তব্য। ঠিক সেই মুহূর্তে আজিনের মনে পড়ে যায় আগের রাতের কথা, তার ইংল্যান্ডের খুব কাছের বান্ধবী মিলনীর ফোন কল। ইংল্যান্ডে থাকাকালীন মিলনী ছিল আজিনের সবচেয়ে আপন মানুষ। বয়স, রুচি সব কিছুতে মিল থাকায় দুজনের বন্ধুত্বটা যেন দুদেহে এক প্রাণ। ইংল্যান্ডের অচেনা শহরে যে কোনো বিপদে আজিনের প্রথম ভরসার জায়গা ছিল মিলনী। এখন দুজন দূরে থাকে, দেখাশোনা কম, কিন্তু সম্পর্কটা আগের মতোই অটুট। রাতে ফোন কলে মিলনী বলেছে দুদিন পর তার কাজিনের বিয়ে, সম্পর্কে মিলনীর মামাতো বোন হয়। এখন মিলনী কাউকে কিছু না জানি হুট করে দেশে ফিরে বিয়েতে এসে সবাইকে সারপ্রাইজ দিবে। তবে সে আজিনকেও অনুরোধ করে তার সঙ্গে বিয়েতে যোগ দেওয়ার জন্য। আজিন নিজের কাজ, মেয়ের পড়াশোনা আর মিলনীর মামার বাড়ি চট্টগ্রাম, বিয়েটা সেখানেই হচ্ছে, সব কিছু ভেবে যেতে নারাজ। যদিও তার মনে লোভ ছিল বহুদিন পর দেশি বিয়ে দেখার, সঙ্গে মিলনীর আবদারটাও রাখার। এদিকে আজিনের যেতে না চাওয়ার কারণে মিলনী তখন রাগে কলটা কেটে দেয়। তবে পরে আজিন ঘুমানোর আগে ভাবে, বিয়েটা চট্টগ্রাম হচ্ছে তাতে কি? আমি যেই জায়গাটাকে নিয়ে এত ভাবছি সেই জায়গাটাই তো আর মিলনের মামার বাড়ি না। এদিক দিয়ে গেলে কি সমস্যা? এখন যেতে হলে কোম্পানি থেকে ছুটি নিতে হবে, আরো অনেক ঝামেলা। না, না যাওয়াই ভালো। এসব ভেবে তখন তার রাতটা কেটে গেছে। তবে এখন যখন অমিত নিজে তাকে কিছু একটা চাওয়ার সুযোগ করে দিয়েছে, তখন সে কোনো দ্বিধা না রেখে অমিতের চোখে চোখ রেখে বলে, তাহলে আমাকে 10 দিনের ছুটি দিন এই দায়িত্ব থেকে, এই কোম্পানি থেকে 10 দিনের জন্য। কথাটা বলার পর মুহূর্তেই অমিতের মুখের হাসিটা মিলিয়ে যায়। কারণ সে যে মানুষটাকে 10 সেকেন্ডের জন্য চোখের আল করতে চায় না, সেই মানুষটা নাকি তার থেকে 10 দিনের দূরত্ব চাইছে। 10 দিন আজিন তার চোখের আড়াল থাকবে, ভাবতে তার অস্বস্তি হচ্ছে। অমিত চুপ। আজিন তখন আস্তে করে বলে, কিছু কি সমস্যা স্যার? আমি কি বেশি কিছু চেয়ে ফেললাম? না, 10 দিনটা একটু বেশি হয়ে গেল না? অমিত বলে, আমি আসলে একটু রেস্ট নিতে চাচ্ছি স্যার। অনেক দিন হলো মেয়েকে ভালো করে সময় দেওয়া হয় না, ওকে একটু সময় দিতে যাচ্ছি। একটু সময়। অমিত নিজের ইচ্ছের বিরুদ্ধে বলে, ঠিক আছে, যেহেতু তুমি চেয়েছো তুমি ছুটি পাবে। কবে থেকে যেতে চাও? কাল থেকেই? জি, কাল থেকেই। ঠিক আছে, তোমার ছুটি অনুমোদন করা হবে 10 দিন, অনলি 10 দিন। কথাটা বলে অমিত বেরিয়ে যায়। 2 দিন পর আকাশপথে ঢাকা থেকে উড়ে আজিন, অরিন আর মিলনী এসে নামে চট্টগ্রাম এয়ারপোর্টে। তখন সন্ধ্যা নামার সময় আকাশে সূর্যের শেষ লাভা। টার্মিনাল থেকে বেরিয়ে 3 জন পাশাপাশি হাঁটতে থাকে। সবার চোখে কালো চশমা আর মৃদু বাতাসে তাদের খোলা চুল উঠছে। আজিন পরেছে সালোয়ার কামিজ, ওড়নাটা কাঁধের একপাশে ঢিলে করে রাখা। মিলনী পরে আছে জিন্স আর টি শার্ট, শার্টটা জিন্সের ভিতর গুজে রাখা। অরিন পরেছে সুন্দর একটা টপস আর লেগিংস। কোলে একটা মেয়ে পুতুল আজিনের এক হাত শক্ত করে ধরে হাঁটছে। আজিনের অন্য হাতে একটা লাগেজ আর মিলনীর হাতে 2টো লাগেজ, একটা অরিনের একটা নিজের। 3 জনই দৃঢ় পায়ে সামনে এগুচ্ছে। তবে আজিনের মনটা ভারী, কারণ 6 বছর আগে ঠিক এই এয়ারপোর্ট দিয়ে সে দেশ ছেড়েছিল। গর্ভে ছিল অরিন, চোখে ছিল কান্না, পায়ে ছিল পিছুটান আর মন ভরা ব্যথা। সেদিন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছিল তার শ্বশুর আশরাফ শিকদার। এয়ারপোর্টের আগে থেকেই অপেক্ষায় ছিল তার ভাই মাহতাব। এয়ারপোর্টের ভিতরে যাবার আগে ভাইয়ের বুকে মাথা রেখে আজরিন তখন ফুপিয়ে ফুপিয়ে অনেক কেঁদেছিল। কিন্তু পরে সব বদলে যায়।
বিদেশে মাটিতে বছর ঘনিয়ে আসার পরপরই হঠাৎ করে আশরাফ শিকদার আজদিনের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন। ভাইয়ের কাছে ওনার সম্পর্কে জানতে চাইলে ভাই বরাবরই বিষয়টা এড়িয়ে গেছে। বেশ কয়েকদিন পর হঠাৎ একদিন আজিন আশরাফ শিকদারের কাছ থেকে একটা মেল পায়, যেখানে তিনি আজিনকে এই সম্পর্ক ভুলে যেতে বলেন, ওনার পরিবারের থেকে দূরে থাকতে বলেন, নামহীন একটা সম্পর্কে সূত্র কেটে ফেলতে বললেন। আরও এমন কড়া কথা লেখেন যা আজও মনে পড়লে আজিনের বুকটা ব্যথা করে ওঠে। সেদিন আজিন নিজেকে বলেছে, সত্যিই তো, যার জন্য আমি ওনার পরিবারের একজন, ওনাদের পরিবার আমার একটা অংশ, ওনার পরিবারের একটা অংশ, ওনাদের আপনজন ছিলাম, যেহেতু তার সাথেই সম্পর্ক নেই, তাহলে অন্যদের সাথে সম্পর্ক রেখে আমি কেন নিজেকে পোড়াবো? তারপর থেকে কখন এই পরিবার সম্পর্কে কিছু জানতে বা খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। তবে এদিকে আজরিন কিন্তু আশরাফ শিকদারকে সব কিছু ছেড়ে চলে যাওয়ার সব কারণ বলল। সেই দিন সে ওনাকে বলেনি অরিনের কথা। আশরাফ শিকদার এখনও জানেন না ওনার বংশধর, ওনার বংশে নতুন আলো, নতুন প্রাণ আজরিনের গর্ভে বেড়ে উঠছে। আজরিন ইচ্ছে করে বলেনি, কারণ সে জানে এটা শুনলে আশরাফ শিকদার কখনো ওর সঙ্গ দিত না দিত ওকে দেশ ছেড়ে যেতে। 6 বছর পর আবার এই এয়ারপোর্টে দাঁড়িয়ে সেই স্মৃতিগুলো মনে পড়তেই আজ আজরিনের মনটা একটু কেঁপে ওঠে। তবুও সে শান্ত মুখে হাঁটে। এভাবে তারা বাইরে এসে দেখে আগেই মিলনীর বুক করে রাখা গাড়িটা এসে তাদের জন্য দাঁড়িয়ে আছে। ছবিতে ড্রাইভার যেই মিলনীকে দেখেছে, বাস্তবে সেই মিলনীকে দেখে তিনি এগিয়ে আসে। তিনি গাড়িতে উঠে বসে, গাড়ি ধীরে ধীরে এয়ারপোর্ট ছাড়তে থাকে। আজরিন জানালার পাশে বসে এই শহরটা এখন তার কাছে একসাথে পরিচিত, সঙ্গে অচেনাও লাগে। তবে শহরটার বাতাসে সে আপনজনের গায়ে আভাস খুঁজে পায়, যাদের সাথে ওর সম্পর্কের না আত্মিক টান উপলব্ধি করতে পারে তাদের পদচরণ। গাড়ি এগিয়ে চলে বিয়ে বাড়ির পানে। শহরের যানজট পেরিয়ে অবশেষে আজরিনরা পৌঁছে বিয়ে বাড়িতে। গাড়ি এসে দাঁড়াই শহরের রাস্তা থেকে একটু ভেতরে একটা বড় সুন্দর ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়িটা রঙিন মরিচবাতিতে ঝলমল করছে। ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভেতরে বাইরে মানুষের ভিড়। পুরো একটা বিয়ে বাড়ি যেমন হয়। আজিন, মিলনী আর অরিন লাগেজ নিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে। মিলনীর মধ্যে উত্তেজনা, আজিনের মধ্যে একটু অস্বস্তি, কারণ সবাই তো তার কাছে নতুন। বাড়ির ভেতরের দিকে তারা যত যাচ্ছে সবাই অবতর হয়ে তো তাদের পানে তাকিয়ে আছে। এভাবে ভিতরে ঢোকার পর মিলনীকে দেখে তার আপন মানুষজনেরা একদম বিস্মিত। তাকে দেখে তার ছোট বোন কাজিনরা মিলনী আপু বলে দৌড়ে এসে তাকে ঘিরে ধরে। সবার মধ্যে তাকে পাওয়ার আনন্দ। বহু বছর পর তার এই দেশে আসা। ছোট থেকে মিলনী বাবা মার সঙ্গে থেকে ইংল্যান্ডে বড় হয়। তবে তার এই একাকী বড় হওয়া তাকে পরিবার আপনজনদের কাছ থেকে একঘরে করে রাখেনি, বরং সে একটা হাসিখুশি চঞ্চল মেয়ে। পরিবারের সবাই সাথেই তার কম বেশি যোগাযোগ ছিল। বছর পার হলে সে বাবা মাকে সঙ্গে দেশেও আসতো। তবে কাজের ব্যস্ততায় তার বাবা মা এবার দেশে আসতে পারেনি। সবার মধ্যে তার আশা নিয়ে এই উত্তেজনা দেখে সে সবাইকে থামিয়ে দিয়ে আস্তে কথা বলতে বলে। ধীরে কথা বলো তোমরা। যাকে সারপ্রাইজ দিতে এত দূর থেকে আসা, তার কানে যেন আমাদের আসার খবর না পৌঁছে। আমি নিজে গিয়ে তার সামনে দাঁড়াবো। এই আমেজের মাঝে হঠাৎ সবার নজর যায় আজরিনের পানে, আর তাকে নিয়ে প্রশ্ন ওঠে। তখন সে আজরিন সম্পর্কে সবটা সবাইকে খুলে বলে আর তাকে পরিচয় করিয়ে দেয়। নিমিষে সবাই তাকে আপন করে নেয়। ছোট্ট অরিনকে কোলে নিয়ে আদর করতে থাকে, নানা ধরনের প্রশ্নও করে। এরই মাঝে মিলনী জিজ্ঞেস করে, তো মাহারিমা কোথায়, আমাদের কোনে ম্যাডাম জি? তারই এক কাজিন জবাব দেয়, আপু ওনার রুমেই আছে। ওনার স্কুল কলেজ ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড এসেছে, সবাই রেডি হচ্ছে, তারপর ওনাকেও রেডি করবে। মিলনী অবাক হয়ে বলে, ওকে পার্লারে নেওয়া হয়নি? না, আপুর ফ্রেন্ড হিয়া আপু মেকআপ আর্টিস্ট, উনিই সাজাবে, তাই সবটাই বাড়িতেই হচ্ছে। মেকআপ আর্টিস্ট যেহেতু, তাহলে ঠিক আছে। এখন আমি যাই ওকে সারপ্রাইজ দিতে। এই বলে আজিনকে বলে মিলনী সিঁড়ি বেয়ে উপরে চলে যায়।
মাহারিমার রুমের পানে। সেখানে গিয়ে মিলনী দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রুমের সবার চোখ তার পানে, কিন্তু কোথাও মাহারিমাকে দেখা যায় না। তখন সে রুমের মেয়েদের কাছে তার কথা জানতে চাইলে সবাই বেলকুনিতে আছে বলে। ততক্ষণ এই রুমে মাহারিমাকে নিয়ে কথা বলতে শুনে মাহারিমা মোবাইল কানে হাতে বেলকুনি থেকে এগিয়ে আসে তার মুখে। কি হয়েছে? বলি তার নজর মিলনীর পানে, আর মুহূর্তে তার চেহারা বিস্মিত ছাপ, মুখ হা করে। এক মুহূর্তে দুজন দুজনের পানে তাকিয়ে থাকে, তারপর মিলনী হাস্যোজ্জ্বল মুখে তার পানে হাত বাড়িয়ে দেয়, আর মাহারিমা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার চোখ ভিজে উঠতে সময় লাগে না। মিলনী তাকে শান্ত করে বলে, কিরে, কাঁদছিস কেন? মাহারিমা কান্না থামাতে থামাতে বলে, হে ভাবিনি তুই আমার বিয়েতে আসবি। তুই জানিস তোর আশাতে আমি এখন কতটা খুশি। খুশি হলে কাঁদছিস কেন? কেন, খুশি হলে বুঝি কাঁদা যায় না? চোখে সব জল কি শুধু কষ্টের জন্যই? হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না। আজ চোখের পানি সব শেষ করে ফেললে কাল কি করবি? শুকনো চোখ নিয়ে কি শ্বশুর বাড়ি যাবি নাকি? অবশ্য এটা তো তোদের লাভ ম্যারেজ, এখানে আর কান্নাকাটি হবে? সে ওঠে মাহারিমা বলে। হ্যাঁ, তোরে বলছে। এই হাস্যোজ্জ্বল মুখে হঠাৎ দরজার পানে তাকিয়ে মলিন হয়ে যায় মাহারিমার চেহারা। দরজায় দাঁড়িয়ে আছে আজিন। দুজনের চোখ একে অপরের পানে, চোখেতে চেনা, মুখে ধাক্কা, অবিশ্বাস, সব মিলেমিশে এক অদ্ভুত নীরবতা তাদের মাঝে। প্রথমে মাহারিয়াই অবাক গলেই বলে, আজরিন। আজরিনের মুখ থেকে বেরিয়ে আসে, প্রিয়া। প্রিয়া এগিয়ে আসে আজরিনের পানে, বলে, এত বছর পর কিভাবে সম্ভব? বিশ্বাসই হচ্ছে না তুই আমার বাড়িতে। আজিন আড়ষ্ট গলায় জিজ্ঞেস করে। আমারও তো বিশ্বাস হচ্ছে না তুই আমার চোখের সামনে। আমার একটা চিমটি কাটবি প্লিজ? মিলনী পাশ থেকে এসে আজরিনকে চিমটি কাটে, আর আজরিনও আহ করে চেঁচিয়ে ওঠে। আর মিলনী বলে, মিলনীর প্রশ্ন, তোরা কি দুজন দুজনকে আগে থেকেই চিনিস? প্রিয়া ধীরে বলে, ও আমার ভার্সিটির ফ্রেন্ড ছিল। অল্প কিছুদিনের আলাপ আমাদের মাঝে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়, যেন আমরা বহুদিনের পরিচিত ছিলাম। তারপর একদিন হঠাৎ উধাও হয়ে যায়, কোনো কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে। অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। আচ্ছা, এই তাহলে কাহিনী। এদিকে আজরিন প্রিয়াকে উদ্দেশ্য করে বলে, তো প্রিয়া, তাহলে তোর বিয়ে মিলনীর সে কাজিন তুই? প্রিয়া মাথা নেড়ে সঙ্গে বলে, তোদের একে অপরের পরিচয় কিভাবে? মিলনী বলে, ইংল্যান্ডে পাশাপাশি বাসায় থাকতাম। তার মানে আজরিন, তুই আমাদের কিছু না বলে ইংল্যান্ড চলে গেলি? একটাবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলি না? বলার মতো পরিস্থিতি হলে ঠিকই বলে যেতাম। আজরিন এবার মিলনীকে বলে, কিরে মিলনী, তুই আমার কাছে মাহারিমার এত গল্প বলতি, কই কখনো তো এটা বলিস নাই মাহারিমার আরেক নাম প্রিয়া? মিলনী বলার আগে প্রিয়া বলে ফেলে, আমার পুরো নাম মাহারিমা রহমান প্রিয়া। মিলনী আপুরা মিলনী আপুর আব্বু এই মাহারিমা নামটা রেখেছেন। সবাই আমায় প্রিয়া নামে ডাকে, শুধু মিলনী আপুরাই মাহারিমা বলে ডাকে। আজিন মুচকি হেসে বলে, আচ্ছা, তাই যদি জানতাম মাহারিমা নামে প্রিয়া, তাহলে তো তোকে চিনে ফেলতাম অনেক আগেই। থাক, আর বলতে হবে না। মিলনীর কাছে এত গল্প শুনেছি তোর, কিন্তু একবারও আমার ছবি দেখার আগ্রহ হয়নি। তবু এই কথা ঠিক, তোর সঙ্গে আমার পরিচয় কম দিনের হলেও তুই কেমন যেন আমার আত্মার সঙ্গে গেঁথে গেছিস। দেখিস, নিজের অজান্তেই আমার বিয়েতে চলে এসে পড়লি। আজরিনও হেসে ফেলে, হয়তো তাই। তো দুলাভাইয়ের ছবি দেখাবি না? অনেক ওনার সম্পর্কে বলবি না? শুনলাম তোদের লাভ ম্যারেজ। তোর জন্য আমার শ্বশুরের ইতিহাস না হয় গোপনই থাকুক। একটু পর ওরা আসবে আমার গায়ে হলুদ দিতে, তখন না হয় সবটা জানবি, দেখবি। এবার প্রিয়ার চোখ যায় আজিনের হাতে ধরে দাঁড়ানো ছোট্ট অরিনের পানে। অরিন নির্বিকার শান্ত দৃষ্টিতে দেখছে সবটা। প্রিয়া অরিনের থুতনি আলতো করে ধরে আজরিনকে উদ্দেশ্য করে বলে, ও মা, এটা কি? তুই বল কে হতে পারে? আমি কিভাবে বলবো? আমার মেয়ে। প্রিয়া একদম থমকে যায়, বলে, কি, তোর মেয়ে? সত্যি?
ওয়াও, কত সুন্দর, বিশ্বাস করতে পারছি না। তার মানে তখন তোর হঠাৎ উদাও হওয়ার কারণ তুই বিয়ে করে বরের সঙ্গে ইংল্যান্ড চলে গিয়েছিলি? যেটা মনে করে তুই শান্তি পাস। না না, এটা তোর মেয়ে না, পিয়া হেসে আবার বলে। যদিও চেহারা দেখে মনে হচ্ছে তোরই মেয়ে। আজদিন মৃদু হাসে। এ সময় মিলনী বলে ওঠে। আচ্ছা, তোদের এই বিশ্বাস অবিশ্বাসের বিচার পরে করিস। ডিএনএ টেস্টই করতে হবে নাকি? তাহলে পরে করিস। এবার পিয়াকে উদ্দেশ্য করে মিলনী বলে। পিয়া এই মাহারিমা, তুই এখন রেডি হ, সময় কিন্তু চলে যাচ্ছে। বলে। আরে রেডি তো হবই। তারপর পিয়া কয়েকজন মেয়ের দিকে দেখিয়ে আজরিনকে উদ্দেশ্য করে বলে। ওদের চিনিস? আমাদেরই ভার্সিটির। আজরিন ভাবতে থাকে। হয়তো দেখেছি, কিন্তু মনে নেই। একদিনের দেখায় আর কতটুকুই বা মনে থাকবে। পিয়া বলে। তাও ঠিক, তুই বোধহয় একদিনও ভার্সিটিতে যাসনি। আজরিন হাসে বলে। একদিন গিয়েছিলাম, কিন্তু পিয়া হাসে। তারপর একে একে নিজের বান্ধবীদের সঙ্গে আজরিনের পরিচয় করিয়ে দেয়। আজরিন সবার সাথে হাই হ্যালো করে, সঙ্গে মিলনীয়। একটু পর পিয়ার মা আসে। পিয়ার মাকে সবটা খুলে বলে সে, যে আজরিন আগে থেকেই তাকে চিনে। তারপর কিছুটা আলাপের পর পিয়ার মা অরিনকে কোলে নেয়। মিলনী আর আজরিনকে নিয়ে যায় ফ্রেশ হয়ে হলুদের প্রস্তুতি নেওয়ার জন্য। মধ্যরাত। গায়ে হলুদের সকল কার্যক্রম শুরু হলো। নাচের মধ্যে বইয়ের এন্ট্রি হলো। তারপর গান, নাচ, ভিডিও, ফটোশ্যুট সবই হতে লাগলো। তবে এত আনন্দ হট্টগোলের মাঝে অরিনকে নিয়ে আজরিনের অবস্থা নাজেহাল। আসার পর প্রথমে তো অরিন একদম শান্ত, ভদ্র, চুপচাপ একটা মিষ্টি মেয়ের মতো ছিল। কিন্তু বিয়েবাড়ির বাচ্চাদের সাথে মিশে যাওয়ার পরই তার দুষ্টামি বেড়ে যায়। তাকে সামলানো একেবারে বিশ্বযুদ্ধ হয়ে দাঁড়িয়েছে আজরিনের জন্য। এভাবে সব মিলে আনন্দের মাঝে খবর এলো দুলা পক্ষের মানুষজন এসে গেছে। তারপর কয়েকজন দুলাকে আনতে নিচে নেমে গেল। মিলনীরা নাচের মাধ্যমে দুলাকে স্বাগত জানাবে বলে সেই প্রস্তুতি নিচ্ছে। আজরিন অরিনকে ধমকিয়ে শান্ত বাচ্চা বানিয়ে কোলে বসিয়ে পিয়ার সঙ্গে বসে আছে। এদিকে পিয়ার তো দুলা আসছে খবরটা শোনার পরই গলা শুকিয়ে আসতে লাগলো। উত্তেজনার সাথে নার্ভাসনেসও চেপে ধরলো তাকে। আজদিন তাকে বারবার সাহস দিচ্ছে, সঙ্গে মজা করে বলছে। দেখ, তুই কিন্তু এখনো আমাকে দুলাভাই সম্পর্কে কিছুই বললি না। তার পরিবার সম্পর্কেও না। ওনার ছবি দেখানো তো দূরে থাক। পিয়া নিচু স্বরে হাস্যোজ্জ্বল মুখে বলে। তুই এখন পর্যন্ত বললি না তোর বিয়ে, তোর হাজবেন্ডের সম্পর্কে আমায় কিছু, বা বেটার একটা ছবিও দেখালি না। আমারটা বাদ দে, ওটা বহুকাল আগের ঘটনা। বেটাও পুরান হয়ে গেছে। ঘটনা শুনে মজা পাবি না, বেটাকে দেখে তো বমি করবি। তোর স্বামী সম্পর্কে বল না। নতুন নতুন দেখার আগে ওনার সম্পর্কে শোনার অনুভূতির কল্পনাটাই হবে অন্যরকম। আমার ভেতরে যে কি ঝড় চলতেছে তোরে, সেটা তুই বুঝবি না। নিচে যে মানুষটা আসছে না আমাকে, তাকে আমি শত লড়াই করে অবশেষে নিজের করে পেতে চলেছি। সে এখন আমার সামনে আসবে, আর তুই এই মুহূর্তে এসব নিয়ে পড়ে আছিস। একটু অপেক্ষা কর না, আর কয়েক মিনিট। এভাবে তাদের মাঝে কথা চলতে থাকে। এখন সেই অন্তিম মুহূর্ত। দুলাপক্ষের আগমন ঘটে। চারপাশের কোলাহল বেড়ে যায়। পিয়া উঠে দাঁড়ায় আর অরিনকে সামলিয়ে তার হাত ধরে আজরিনও দাঁড়িয়ে পড়ে। সামনে শালীরা নাচের মাধ্যমে দুলাভাইকে বরণ করে নিচ্ছে। অথচ এসবের মাঝে আজরিন স্থির বিস্মিত চোখে তাকিয়ে আছে দুলার পানে। তার ঠোঁট ফিসফিসিয়ে ওঠে। রাহিম ভাইয়া। কথাটা ঝাপসা পিয়ার পানে আসতেই নিজেই দুলার পানে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে সে আজরিনকে বলে। কি রে, আমার ওনাকে কি তোর চেনা চেনা লাগছে? বিশেষ করে ওনার পাশের মেয়েটাকে। এতক্ষণ পাশে মেয়েটার পানে না তাকালেও এবার আজরিনের দৃষ্টি যায় মেয়েটার পানে। সে ফিসফিস করে উত্তর দেয়। ঐশী না? তারপর ধীরে ধীরে পিয়ার পানে তাকাই আজরিন। দুজনের চোখাচোখি হয়। আজরিনের কণ্ঠ থমকে আসছে, তবুও সে বলে। রাহিম ভাইয়ের সাথে তোর বিয়ে হচ্ছে? তোর কি মনে হচ্ছে 4.5 বছরের সম্পর্ক আমাদের? শত ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে আমি ওনাকে আমার করে পাচ্ছি। কেমনে, কিভাবে সম্ভব? ধীরে ধীরে সব বলবো, এখন মুহূর্তটা উপভোগ কর। এই জন্য নিয়ে তুই এতক্ষণ যাবৎ আমায় কিছু বলতে চাচ্ছিলি না? সারপ্রাইজ তো ছিলই তোর জন্য।
পিয়া দৃষ্টি ঘুরে সামনের ভিড়ে হট্টগোলের মাঝে নাচ উপভোগ করে ঐশীর পানে। সেই মুহূর্তে ঐশীরও নজর পড়ে পিয়ার পানে, তবে সে পিয়ার পাশে দাঁড়িয়ে থাকা আজিমকে খেয়ালই করে না। হাস্যোজ্জ্বল মুখে পিয়াকে হাত নাড়িয়ে সে ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে পিয়ার কাছে, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা আজরিন নির্বিকারভাবে সব দেখছে। তার মনে ঐশীর চোখে ধরা খাওয়ার মুহূর্ত নিয়ে অন্য কিছু চলছে, কিন্তু মুহূর্তে পরেই ঐশীর চোখ আপনা আপনি গিয়ে পড়ে আজরিনের পানে। বিমূঢ় দৃষ্টি তার পাথরের মতো দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে ঐশীর কাছে সামনের দৃশ্যটা যেমন কল্পনার বাইরে তেমনি নিজের বিশ্বাসেরও বাইরে। পিয়া তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি রে, চেহারা এমন কেন? সামনে ভূত দেখলি নাকি? আজরিনের পানে তাকেই ঐশী অস্পষ্ট কণ্ঠে বলে, আমি কি ঠিক দেখছি? ঐশী দৃষ্টি পিয়ার পানে ঘুরতে পিয়া ছোট্ট মাথা ঝাঁকাই বুঝাই। হ্যাঁ, সবটা ঠিকই দেখছিস। আর সেই স্বীকৃতির সাথে সাথে আজরিন মেয়ের হাত ছেড়ে এসে পিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। মুহূর্তটুকুতে মিলিয়ে যায় 6 বছরের দূরত্ব। তাদের আলিঙ্গন যেন দুটি বন্ধুত্বের হৃদয়কে আবারও একসাথে বেঁধে দেয়। জমে থাকা কথাগুলো শুরু হয় তাদের মধ্যে। এরই মাঝে আজরিনের বুকটা ধক করে ওঠে। মনে পড়ে অরিনের কথা। সে চারপাশে তাকে ভীত কণ্ঠে বলে, আমার মেয়ে কই? মুহূর্তের ভয় গ্রাস করে ফেলে তাকে, যা তার চেহারায় ভেসে ওঠে। ঐশী বলে, তোর মেয়েও আছে? আমার মেয়ে। কি বলিস? ঠিক তখনই কাঁধে আলতো কয়েকটা স্পর্শ অনুভব করে আজরিন। তাকিয়ে দেখে রনি আর তার কোলে অরিন। বিস্ময়ে চোখ বড় করে আজরিন বলে, তুমি এখানে? জি আমি। রনি হালকা হাসে। পিয়া এগিয়ে আসে রনির কোলে থাকা অরিনের দিকে। অরিনের হাত ধরে বলে, আজরিন, এটা সত্যি তোর মেয়ে? বিশ্বাস হচ্ছে না। বিয়ে করে নিলি, বাচ্চাও আছে। কই, রনি ভাইয়া তো কিছু বললো না? মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন উনি। তোর সম্পর্কে ওনার কাছে বহুবার জানতে চেয়েছি, কিন্তু উনি কখনো মুখ খুলেননি। বলবি আমায় কি হয়েছে তোর? হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলি। অতীত নিয়ে জেনে কি হবে বল? বর্তমানে যা চলছে এটাকে চলতে দে না। এরকম কথার মাঝেই এদিকে রাহিমের জন্য স্বাগত নাচ শেষ। সে পিয়ার পানে এগিয়ে আসে। ঐশী আজরিন অরিনকে কোলে নিয়ে রনি স্টেজ থেকে নেমে আসে। পিয়া রাহিমের সামনাসামনি হওয়ার মুহূর্তে সবাই উপভোগ করে। রনি কাছ থেকে অরিনকে কোলে নিতে যাবে ঐশী, তখনই একটা মেয়ে এসে তার কানে ফিসফিস করে বলে, আর সে আজরিনকে বলে চলে যায়। সে চলে যাওয়ার একটু সময় আজরিন চারপাশে চোখ বুলাই, বোঝাই যাচ্ছে কাউকে খুঁজছে। মনে মনে ভাবে, রাক্ষসটা আসলো না? তার এই অস্থিরতা দেখে পাশে দাঁড়িয়ে থাকা রনি কানের কাছে ফিসফিসিয়ে বলে, কিরে, ভাইকে খুঁজছিস বুঝি? হঠাৎ প্রশ্নে আজরিন ভ্যাবাচাকা খেয়ে যায়, তবুও গম্ভীর স্বরে বলে, আমি কেন ওনাকে খুঁজতে যাব? না, আমার তো তাই মনে হচ্ছে। তুমি কিভাবে জানলে আমি এখানে আসছি? তুই যে রাস্তা পা ফেলিস না, সেই রাস্তায় আমি আগেই পা ফেলি। তোর প্রতিটা পদর্শন আমার পদর্শনের পরেই ঘটে। আসছে, বিনা দাওয়াতে চলে আসলে বুঝি? চাপ আবার। আজরিন ঠোঁট বাঁকায়। এই সময় রনির সামনে পানে তাকে আঙ্গুল তুলে বলে, ওই যে ছেলেটাকে দেখছিস, আজ ওর বিয়ে। আর তুই হয়তো ভুলে গেছিস, ওর বড় বোনের হাজব্যান্ড আমি। সম্বন্ধের বিয়েতে এসেছে, বুঝলি? যেখানে আমি না এলে ওর বিয়ে আটকে যেত, আর তুই বলছিস বিনা দাওয়াতে? হাসালি আমায়। কটাক্ষ হাসি হাসে রনি। তোমার চাপার জোর আমার সাথেই। পারলে ঐশীর সামনে এসব বলে দেখাও। বললে কি হবে? রনির মোবাইলটা আউজ করে ওঠে। একটি মেসেজ আসে। সে স্ক্রিনে তাকিয়ে আজরিনকে বলে, আমি একটু আসি, জরুরি ডাক পড়েছে। তো আসো না। আটকে রেখেছে কে? তোরে কেন? কি? কিছু বলার নেই। বলে রনি অরিনকে কোলে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আজরিন তার ব্লেজারের হাত চিমটি দিয়ে ধরে টেনে তাকে থামিয়ে দেয়। বলে, আমার মেয়েকে নিয়ে কই যাচ্ছ? ওর চিন্তা বাদ দে, বিয়েটা ভালোভাবে এনজয় কর। আমি ওকে দেখছি। এই বলে সে অরিনকে নিয়ে হাঁটা ধরে। পেছন থেকে আজরিন বলে ওঠে, আমার মেয়েকে দেখে রেখো কিন্তু, ভিড়ের মাঝে যেন আবার হারিয়ে না যায়। না। রনি না ফিরিয়ে বলে ওঠে, আচ্ছা বাবা, দেখে রাখবি নে। নির্বিকার আজরিন পিছনে দাঁড়িয়ে রনি চলে যাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, রনি ভাইয়া যতই চাপা মারুক না কেন, আমি নিশ্চিত রাহাত ভাইয়াই ওনাকে আমার রাক্ষসটাকে দাওয়াত দিয়েছে। রাক্ষসটাকে যেহেতু দেখা যাচ্ছে না, নিশ্চয়ই উনি কোম্পানির কাজের চাপে আসতে পারেন নাই, আর রনি ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে। হাঁটা শুরু করে আজরিন আর নিজেই বলে,
ভালোই হয়েছে ওই রাক্ষসটা আসেনি। আসলে কোনো না কোনোভাবে সিন ক্রিয়েট করতোই। আজরিন সবার সাথে ভীষণ ব্যস্ত, পরিচিত কিছু মুখের সাথে দেখা হচ্ছে তার। রাহাতের স্ত্রী মিলির সাথেও দেখা হয়, ভালো মন্দ নিয়ে কথা হয়। তাদের এখন 5 বছরের একটা ছেলেও আছে, দেখতে অসম্ভব মিষ্টি। বাচ্চাটা যেন বাবা মায়ের সৌন্দর্যের নিখুঁত সমন্বয়, কথাবার্তা বয়সের তুলনায় বেশ স্পষ্ট আর মার্জিত। অবশ্য রাহাত মিলিও আজরিনের এই উপস্থিতি দেখে অনেকটাই অবাক হয়, আর তাতেই তাদের নানা প্রশ্ন। আজরিন তাদের সব প্রশ্নের খুব নিখুঁতভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দেয়। আবার নিজের ভালোবাসার মানুষ পেয়ার সাথে স্টেজে দাঁড়িয়ে থাকা রাহিম আজরিনের সামনাসামনি দেখা না হলেও ভিড়ের মাঝে বেশ কয়েকবারই তাদের চোখাচোখি হয়। রাহিমের চোখ দেখেও অনুমান করা যাচ্ছে তার মনও আজরিনকে নিয়ে নানান প্রশ্নের উৎপত্তি। এদিকে আবার আজই প্রথমবার আজরিনের সাথে দেখা হয় ঐশীর ছোট বোন উর্মির সাথে। উর্মির সম্পর্কে সে বহুবার শুনেছে, কিন্তু মুখোমুখি তাদের দেখা হয়নি কখনো। বাস্তবে উর্মি ঐশীর থেকে বেশি সুন্দর, নম্র, ভদ্র, কথা বলার ভঙ্গিটা খুবই মিষ্টি। অল্প সময়েই দুজনের মাঝে বেশ ভালো আলাপ জমে ওঠে। সে ব্যস্ততার মাঝে হঠাৎ রনির আগমন। রনি আজরিনের হাত ধরে তাকে একটু পাশে নিয়ে যায়। মুখে অদ্ভুত এক অস্থিরতা, চোখে ভয় জমে আছে। নিচু স্বরে সে বলে,